2026 সাল গোটা ভারতের রাজনৈতিক ফোকাস এখন কিন্তু পশ্চিমবঙ্গের ওপর। ভাবুন একবার, যে সরকার একদিন পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, আজ 15টা বছর পর সেই সরকার নিজেই এক বিরাট পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে। চলুন আমরা একসাথে তথ্যের গভীরে গিয়ে পশ্চিমবঙ্গের এই জটিল রাজনৈতিক সমীকরণটা বোঝার চেষ্টা করি। আর সবকিছুর কেন্দ্রে রয়েছে ওই একটাই প্রশ্ন। পরপর 3বার জেতার পর 2026-এ এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দুর্গ কি এবার সত্যিই ভাঙতে চলেছে? এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব। আমাদের পুরো বিষয়টা কয়েকটা ধাপে দেখব। প্রথমে দেখব দিদির শক্তির আসল উৎসটা কি, তারপর সরকারের বিরুদ্ধে যে অভিযোগের পাহাড় জমেছে সেটা নিয়ে কথা বলবো। এরপর বোঝার চেষ্টা করব রাজ্যের রাজনৈতিক হাওয়া কি সত্যিই বদলাচ্ছে। আর সবশেষে আমরা দেখব 2026-এর নির্বাচনী লড়াইয়ের আসল স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে। তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্ব দিদির দুর্গ। মানে এত অভিযোগ, এত বিতর্ক, এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজও বাংলার সবচেয়ে জনপ্রিয় নেত্রী? জনমত সমীক্ষায় কেন তিনি এগিয়ে? আসুন দেখি তার ক্ষমতার আসল ভিতটা কোথায়। জনমত সমীক্ষাগুলো যা বলছে তাতে দিদির সবচেয়ে বড় শক্তি হল তার এই জনকল্যাণমূলক প্রকল্পগুলো। যেমন ধরুন, লক্ষ্মীর ভাণ্ডারের ওই বাড়ানো টাকা, মানে 1200 থেকে 1500 টাকা, বা কন্যাশ্রীর মাধ্যমে মেয়েদের পায়ে দাঁড় করানো, কিংবা দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা সোজা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। এগুলো কিন্তু শুধু সরকারি প্রকল্প নয়, এগুলো তৃণমূলের জন্য এমন এক দুর্গ তৈরি করেছে যা ভাঙা সত্যি কঠিন। আর মহিলা ভোটারদের কাছে তো তিনি আর শুধু মুখ্যমন্ত্রী নন, ঘরের একজন অভিভাবকের মতো হয়ে উঠেছেন। বিরোধীরা এটাকে খয়রাতি বলে কটাক্ষ করতেই পারেন, কিন্তু এই স্লাইডের কথাগুলোই আসলে কোটি কোটি সাধারণ মানুষের মনের কথা। তাদের কাছে এটা শুধু কিছু টাকা নয়, এটা তাদের আত্মসম্মান আর কঠিন সময় লড়াই করার একটা অবলম্বন। এই যে একটা মানসিক সংযোগ, এটাই হয়তো তার রাজনীতির আসল জোর। কিন্তু সব গল্পেরই তো দুটো দিক থাকে, তাই না? চলুন এবার দ্বিতীয় পর্বে যাওয়া যাক, অভিযোগের পাহাড়। প্রশ্ন উঠছে, উন্নয়নের আড়ালে কি তাহলে একটা বিশাল দুর্নীতির সাম্রাজ্য তৈরি হয়েছে? এই অভিযোগের শিকড় ঠিক কতটা গভীরে? শুধু একটা সংখ্যা দেখুন। 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি প্রায় 698 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ভাবা যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল সেটা তো ছিল হিমশৈলের চূড়া মাত্র। আর এই স্লাইডটা দেখুন, এটা যেন সমস্যার গভীরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে ফিরহাদ হাকিম পর্যন্ত শাসক দলের একের পর এক হেভিওয়েট নেতার নাম জড়িয়ে গেছে বিভিন্ন দুর্নীতি মামলায়। যখন স্কুল শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরিব মানুষের রাশন, সব কিছুতেই দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তো সেই ব্যবস্থার উপর মানুষের আস্থা নিয়ে প্রশ্ন উঠবেই, তাই না? সরকার সবসময় উন্নয়নের কথা বলে, কিন্তু পর্দার আড়ালের ছবিটা কি? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ডেটা বলছে 2011 থেকে 2025-এর মধ্যে প্রায় 6688টা কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে তাদের রেজিস্টার্ড অফিস সরিয়ে নিয়েছে। রাজ্যে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই ভারতের মোট বিনিয়োগের 1%-এরও কম। আর এর ফল কি? বাংলার প্রায় 22 লক্ষ যুবককে আজ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা একসময় বাংলার গর্ব ছিল, তার আজকের অবস্থাটা একবার দেখুন। সংসদীয় তথ্য বলছে, যেখানে সারা ভারতে স্কুলগুলোতে ইন্টারনেট কানেকশনের গড় প্রায় 70%, সেখানে পশ্চিমবঙ্গে এই হারটা মাত্র 18.6%। এই যে ডিজিটাল বিভাজন, এটা তো একটা পুরো প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। আর সমস্যাটা কিন্তু শুধু একটা ক্ষেত্রে আটকে নেই। শিক্ষায় জালিয়াতির জন্য সুপ্রিম কোর্ট 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল করেছে। স্বাস্থ্যক্ষেত্রে আরজিকর হাসপাতালের ঘটনা তো প্রশাসনিক ব্যর্থতার একটা বড় উদাহরণ। প্রশাসন জুড়ে সিন্ডিকেট রাজের অভিযোগ, মানে স্থানীয় স্তরে তোলাবাজি আর নিয়ন্ত্রণের অভিযোগ, সাথে কেন্দ্রীয় অফিসারদের ওপর হামলার ঘটনা। সব মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু গুরুতর প্রশ্ন উঠছে। আচ্ছা, এই সব কিছুর পর প্রশ্ন ওঠে, বাংলার রাজনৈতিক হাওয়া কি তাহলে সত্যিই বদলাচ্ছে? বিরোধী শক্তি কিভাবে উঠে আসছে? আর এই মেরুকরণের রাজনীতি কতটা প্রভাব ফেলছে? চলুন তৃতীয় পর্বে সেটাই দেখি। এই স্লাইডের পরিসংখ্যানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। জনমত সমীক্ষাগুলো যা বলছে তাতে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের পার্থক্য কমে এসে দাঁড়িয়েছে মাত্র 2 থেকে 4%। তার মানে লড়াইটা আর 2021-এর মতো একতরফা নেই, খেলাটা বেশ জমে উঠেছে। বিরোধীরা প্রায়ই একটা অভিযোগ তোলে, সংখ্যালঘু তোষণ। এর মানেটা ঠিক কি? সহজ কথায়, ভোটের জন্য কোনো একটা নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া।
বিরোধীদের অভিযোগ হল এটা করা হচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়ের স্বার্থকে উপেক্ষা করে, আর এটাই রাজ্যের রাজনৈতিক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলছে। এই মেরুকরণের পেছনে কয়েকটা বড় কারণ আছে। যেমন কলকাতা হাইকোর্ট প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে, যেখানে আদালত এটাও বলেছে যে নতুন অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলির বেশিরভাগই মুসলিম। খোদ প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে হিন্দুদের অধিকার কেড়ে মুসলিমদের দেওয়া হচ্ছে। এর সাথে আবার যোগ হয়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল, যারা প্রায় 190টা আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল রাউন্ডে, 2026-এর মহাযুদ্ধ। এই নির্বাচনে জেতার জন্য রণকৌশলটা কি, মূল লড়াইয়ের ময়দান কোনটা, আর ডিজিটাল দুনিয়াতেই বা এই যুদ্ধটা কিভাবে লড়া হচ্ছে? এবারের গোটা নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে একটাই আসন, ভবানীপুর। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তারই একসময়ের বিশ্বস্ত সৈনিক, আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021-এ নন্দীগ্রামে মাত্র 1953 ভোটের হারের পর এবার নিজের গড়ে দিদিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শুভেন্দু। বিজেপির লক্ষ্যটা পরিষ্কার, মমতাকে তার নিজের আসনেই যদি হারানো যায় তাহলে সেটাই হবে পরিবর্তনের শর্টকাট। আর এই যুদ্ধটা কিন্তু শুধু মাঠে ময়দানে হচ্ছে না, এটা এখন সবার স্মার্টফোনের স্ক্রিনেও লড়া হচ্ছে। একদিকে তৃণমূলের ডিজিটাল টিম লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের হাজার হাজার রিলস বানাচ্ছে, তো অন্যদিকে বিজেপির আইটি সেল দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতাকে নিয়ে মিম আর ভিডিও ভাইরাল করছে। #বেঙ্গল নিডস চেঞ্জের মতো হ্যাশট্যাগুলোই বুঝিয়ে দিচ্ছে যে তরুণ প্রজন্মের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। পর্দার আড়ালে কিন্তু নির্বাচন কমিশনও এবার বেশ কড়া পদক্ষেপ নিচ্ছে। রাজ্যের পুলিশ প্রধান থেকে শুরু করে অনেক জেলার ডিএম এসপিদের বদলি করা হয়েছে। 1000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আর প্রত্যেকটা বুথে সিসিটিভি লাগানোর প্ল্যান হচ্ছে। কমিশনের লক্ষ্য একটাই, অবাধ আর শান্তিপূর্ণ নির্বাচন। যদিও শাসক দলের দাবি এটা আসলে রাজ্যের ক্ষমতা কমানোর একটা চেষ্টা। তাহলে এত কিছুর পর শেষমেশ কি দাঁড়ালো? বিভিন্ন সমীক্ষার একটা গড় রায় যদি দেখি, তাহলে এটাই বলা যায় যে তৃণমূল এখনও দৌড়ে এগিয়ে আছে ঠিকই, কিন্তু লড়াইটা 2021-এর মতো আর একপেশে নেই। বিজেপি 100-রও বেশি আসন নিয়ে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, আর এটাই বাংলার রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সব শেষে প্রশ্ন একটাই, যার উত্তর বাংলার মানুষকেই দিতে হবে। 15 বছরের এই শাসন কি আরও 5 বছর চলা উচিত, নাকি বাংলায় এবার একটা আমূল পরিবর্তন দরকার? চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলার মানুষই।